আমেরিকা মহাদেশের পূর্ব দিকে এবং ইউরোপ ও আফ্রিকার পশ্চিমে অবস্থিত আটলান্টিক মহাসাগর। এর আয়তন প্রায় 106 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর বিস্তার আর্কটিক মহাসাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। এই মহাসাগরের গভীরতম স্থান হল পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় 8,376 মিটার। আটলান্টিকের সাথে সংযুক্ত বিভিন্ন বড় উপসাগরের মধ্যে মেক্সিকো উপসাগর সবচেয়ে বড়। অদেখা দিগন্তের এই পর্বে জানব আটলান্টিক মহাসাগর সম্পর্কে। এই মহাসাগরের নাম এসেছে গ্রিক পুরাণের আটলাস নামে টাইটান চরিত্র থেকে, যিনি পৃথিবীকে কাঁধে তুলে ধরেছিলেন বলে মনে করা হয়। মিড আটলান্টিক রিজ হল বিশ্বের দীর্ঘতম পর্বতমালা, যা সমুদ্রের নিচে অবস্থিত। এটি সমুদ্রের তলদেশ থেকে 2500 মিটার উঁচু। এই মহাসাগরের তলদেশে পৃথিবীর অন্যতম বৃহত্তম ঝর্ণা রয়েছে, যা ডেনমার্ক স্ট্রেট ক্যাটারেক্ট নামে পরিচিত। এই ঝর্ণাটির গভীরতা প্রায় 35,000 ফুটেরও বেশি, যা যে কোনো স্থলভাগের ঝর্ণার চেয়ে অনেক বড়। পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর আটলান্টিক অসিলেশন হল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বায়ুচাপের ওঠানামার একটি প্রক্রিয়া, যা ইউরোপ, উত্তর আমেরিকা এবং আটলান্টিক মহাসাগরের আশেপাশের অঞ্চলের জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এছাড়াও আটলান্টিক মহাসাগরে নিয়মিত হারিকেন ও টর্নেডোর মতো ঝড় হয়, যা বিশেষ করে উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে অনেক প্রভাব ফেলে। এই মহাসাগরের উষ্ণ পানিগুলো ক্রান্তীয় অঞ্চল থেকে আর্কটিক অঞ্চলে যায়। সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 2 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরিবর্তিত হয়। আটলান্টিকের মধ্য অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ বেশি। গত কয়েক দশকে আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়েছে, যা জলবায়ু পরিবর্তনের একটি উল্লেখযোগ্য প্রভাব। এর ফলে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। এই মহাসাগরের গুরুত্বপূর্ণ পানির স্রোতগুলোর মধ্যে প্রধান হল গালফ স্ট্রিম স্রোত, যা মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে উত্তর আমেরিকার উপকূল বরাবর প্রবাহিত হয় এবং ইউরোপে গিয়ে শেষ হয়। ইউরোপের জলবায়ু উষ্ণ রাখার জন্য এর ভূমিকা রয়েছে। আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন স্রোত প্রবাহের একটি জটিল প্রক্রিয়া, যা সমুদ্রের তাপ এবং পানির ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। উপকূলীয় এলাকাগুলোর মধ্যে নিউ ফাউন্ডল্যান্ড এবং নরওয়ে মাছ ধরার জন্য বিখ্যাত। কড, টুনা, ব্লুফিন, সোর্টফিশ, ডলফিন, ম্যাকেরাল, গ্রেট হোয়াইট শার্ক এবং মার্লিন সহ আরও অনেক মাছ পাওয়া যায় এই মহাসাগরে। মেক্সিকো উপসাগর এবং উত্তর সাগর অঞ্চলের তলদেশে তেল ও গ্যাসের বিশাল মজুদ রয়েছে। খনিজ সম্পদের মধ্যে ম্যাঙ্গানিজ, তামা, নিকেল এবং কোবাল্ট সমৃদ্ধ নডিউল পাওয়া যায়। আটলান্টিক মহাসাগরের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে অফশোর উইন্ড ফার্ম তৈরি করা হচ্ছে, যা নবায়নযোগ্য শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে। সাবমেরিন কেবলগুলোর মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা কার্যকর হয়েছে। কেবলগুলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে তথ্য প্রবাহের মাধ্যম হিসেবে কাজ করে। আটলান্টিক মহাসাগর দীর্ঘ সময় ধরে বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 20 শতকে রোবোটিক সাবমেরিন এবং ডিপ ডাইভিং সাবমার্সিবলগুলো সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্য এবং ভূতাত্ত্বিক কাঠামো সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহে অবদান রাখছে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত অ্যান্টার্কটিকা অঞ্চলে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা অভিযান পরিচালিত হচ্ছে। এখানে বরফের নিচে থাকা জলজ প্রাণী এবং মেরু অঞ্চলের প্রভাব সম্পর্কে গবেষণা চলছে। প্রাচীন যুগে ফিনিশিয়ানরা এই মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যবসা করত। ভাইকিংরা আটলান্টিক অভিযানে প্রথম গ্রিনল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড আবিষ্কার করেছিল। 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা আবিষ্কার করেছিলেন, যা ইউরোপীয়দের মধ্যে মহাসাগরের অভিযানের প্রতি আগ্রহ বাড়ায়। এই মহাসাগরের জলসীমা নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা, রাশিয়া, কানাডা, নরওয়ে এবং ডেনমার্কের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক বিরোধ চলছে। এর মধ্যে আর্কটিক অঞ্চলের নতুন তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের পর বিরোধ আরও তীব্র হয়েছে। এর রহস্যময় জায়গা বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে জাহাজ এবং বিমান অদৃশ্য হয়ে যাওয়ার খবর রয়েছে। সার্গাসো সাগর, এটি শুধুমাত্র মহাসাগরের স্রোতের দ্বারা বেষ্টিত, যেখানে কোনো স্থলসীমা নেই। এর পানির স্বচ্ছতা এতই বেশি যে প্রায় 2000 ফুট গভীর পর্যন্ত দেখা যায়।
এটি সামুদ্রিক প্রাণীর প্রজননের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে, যা 1912 সালে আইসল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে ডুবে গিয়েছিল। এর শিপিং রুটগুলো বৈশ্বিক বাণিজ্যের একটি মূল উপাদান হিসেবে কাজ করে। আটলান্টিকের মধ্য দিয়ে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করে। বিশ্ব বাণিজ্যের প্রায় 25% এই মহাসাগরের মধ্য দিয়ে সম্পন্ন হয়। রহস্যময় প্রাণীর মধ্যে ভ্যাম্পায়ার স্কুইড বা ভুতুড়ে স্কুইড অন্যতম। লাল চোখ এবং জ্বলন্ত শরীরের জন্য এটি দারুণ রহস্যময়। বিরল এবং ভয়াবহ চেহারার প্রাণী গবলিন শার্ক, এটি জীবন্ত জীবাশ্ম হিসেবে পরিচিত। এটি প্রায় 125 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে। আটলান্টিক মহাসাগরের উত্তরে, বিশেষ করে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোতে বিশাল রক ওয়েভস বা বিশাল সমুদ্র ঢেউ দেখা যায়, যা 10 মিটারের চেয়ে বেশি উচ্চতায় পৌঁছাতে পারে। এই ঢেউগুলো সামুদ্রিক জাহাজগুলোর জন্য বিপজ্জনক। এই মহাসাগরের কিছু অঞ্চলে বেশ কিছু সক্রিয় ও সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল আইসল্যান্ডের আগ্নেয়গিরি। এখানে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেমন আইজাফ জাল্লা জুকুল, যা 2010 সালে বিস্ফোরিত হয়ে ব্যাপকভাবে ইউরোপের বিমান চলাচলকে প্রভাবিত করেছিল। আজোরাস দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি, এর মধ্যে পিকো আগ্নেয়গিরি অন্যতম, যা পর্তুগালের সর্বোচ্চ শৃঙ্গ এবং বর্তমানে সুপ্ত অবস্থায় রয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি, এর মধ্যে একটি সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে টেইডি আগ্নেয়গিরি, যা স্পেনের সর্বোচ্চ শৃঙ্গ। তাছাড়া সমুদ্রতলীয় আগ্নেয়গিরিও এখানে রয়েছে। আটলান্টিক মহাসাগর বৈশ্বিক বাণিজ্য, জলবায়ু এবং রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটন, সম্পদ এবং নাবিকদের অবদান এটিকে পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছে। মৎস্য সম্পদ থেকে শুরু করে খনিজ সম্পদ পর্যন্ত এবং প্রাচীন যুগের অভিযাত্রীদের হাত ধরে আটলান্টিক মহাসাগর আজও পৃথিবীর জীবনে অপরিহার্য অবদান রেখে চলেছে।